বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে আফ্রিকা মহাদেশের একটি উপকথা নিয়ে হাজির হয়েছি। কাহিনীটির নাম হচ্ছে যেমন কর্ম তেমনি ফল। সে অনেকদিন আগের কথা। পৃথিবীতে তখন দৈত্য দানব ভূত প্রেতের রাজত্ব। সে সময় এক নদীতে বাস করত ভীষণ একটা পিশাচ। নাম তার জিন কিবাড়ু। জাদুবিদ্যায় একেবারে ওস্তাদ। জাদুর জোরে তার হরেক রকমের গান বাজনা জানা, আর সেই বিদ্যে ফলিয়ে সে গড়ে তুলেছে এক গাইয়ে বাজিয়ে দল। প্রায়ই সে জলের উপর বসে সাঙ্গ পাঙ্গ নিয়ে গান বাজনা করে। তার সুরের মায়ায় মুগ্ধ হয়ে উঠে আসে জলের সব জীবজন্তু। জিন কিবাড়ুর মায়াবী সুরে বিভোর হয়ে তাদের কাণ্ডজ্ঞান হারিয়ে যায়। তারা তখন ওঠা বসা করে জিনের হুকুমে। সেই নদীর ধারে এক বিশাল ধান ক্ষেত। তার মালিক ফারান নামে এক যুবক। ফারানের বয়স অল্প হলে কি হবে, দায়িত্বজ্ঞান একেবারে বড়দের মতো। খেতে আপ্রাণ খাটে, গায়ের জোরও প্রচণ্ড। বাড়িতে থাকার মধ্যে শুধু বুড়ি মা, বাবা অনেককালই গত। শোনা যায় মাছ ধরতে গিয়ে নাকি বেঘোরে জলে ডুবে মারা গেছে। আসল ঘটনাটা কিন্তু একেবারে অন্য। ফারানের বাবা সেকালের এক মস্ত ওঝা। দুনিয়ার যত মন্ত্রতন্ত্র ছিল তার নখদর্পণে। জিন কিবাড়ু প্রথম যখন নদীতে আস্তানা বাঁধল, তখন গোড়াতেই তার ভয় হলো ফারানের বাবাকে। এই হচ্ছে একমাত্র মানুষ জিন কিবাড়ুকে ঘায়েল করার মন্ত্র যার জানা। এরকম একজন মারাত্মক গুণীন প্রতিবেশী নিয়ে জিন নিশ্চিন্তে বসবাস করে কি করে? ভারী দুশ্চিন্তা তার। ওত পেতে থাকে, সুযোগ পেলেই খতম করতে হবে একমাত্র শত্রুটিকে। এদিকে ফারানের বাবা নিজের মনে মন্ত্রতন্ত্র নিয়ে থাকে বাড়ির ভেতর। বাইরের জগতের খোঁজ বিশেষ রাখে না। নেহাত গাঁয়ের লোকেরা বিপদে আপদে পড়লে তাদের ডাকে গিয়ে ঝাড়ফুঁক করে আসে। ক্ষেতের কাজকর্মে তার বড্ড আলস্যি। ঘরে অভাব লেগেই আছে। একদিন হয়েছে কি, ভাড়ারে খুদকুড়োটুকুও নেই, উনুন জ্বলেনি। বাচ্চা ফারান খিদেতে কাঁদছে। রাগে গজগজ করতে করতে মা বলি খালি পেটে আর কত পণ্ডিতি চালাবে? তোমার মন্ত্রতন্ত্রের জোর একবার কাজের মতো কাজে দেখাও। ওই ঝাড়ফুঁক টাড়ফুঁক ছেড়ে ছেলে আর বউয়ের পেটে কিছু দেবার ব্যবস্থা করো। তুমি তো না হয় ওজা টোজা, খিদে তেষ্টা বোধ নেই। আমরা তো সাধারণ মনীষী। গিন্নির গজগজানিতে মনে ভারী দুঃখ হয় ফারানের বাবার। আর সত্যি কথা বলতে কি, খিদে তারও তো পায়। ওঝা বলে কি মানুষ নয়? ফারানের বাবা বাড়ি থেকে বেরোয়। দেখে তখন পশ্চিম আকাশ লাল, সূর্য ডুবতে চলেছে। মনটা ধক করে ওঠে। ভারী অসময়। সূর্য ওঠা আর সূর্য ডোবার সময় আলো আঁধারিতে তার মন্ত্রের ক্ষমতা থাকে না। গনে রোদ চায়, কিন্তু ফেরার উপায় নেই। বউ তাহলে যা তা বলবে। তাছাড়া ঘরে শিশু সন্তানটা পর্যন্ত উপোস করছে। হাজার হলেও বাবা তো। লজ্জা হয়, কিছু জোটাতেই হবে। অগত্যা অসময়েই চলে ছিপ হাতে। টোপের জন্য চার জোগাড়, মাছ ধরার ডিঙিটা বের করা, এইসবে আরও খানিক সময় চলে যায়। নদীতে পৌঁছে ডিঙি ভাসিয়ে একেবারে মাছের আড্ডায় গিয়ে ছিপ ফেলে। জিন কিবাড়ু তো তককে তককে ছিল। সাঁঝের বেলা পরম শত্রুকে একেবারে তার খাস এলাকা নদীর জলে ছিপ হাতে বসা দেখে তার কি আনন্দ! এতদিনে বেটাকে বাগে পাওয়া গেছে। জলের ভেতর থেকে বড়শি ধরে জিন মারল এক টান। ফারানের বাবা তো খুব খুশি। না জানি কি বিরাট মাছ টোপ গিলেছে। প্রাণপণে দু হাতে মুঠো শক্ত করে ছিপ ধরে মারে টান। অমনি জলের ভেতর থেকে জিন কিবাড়ুও জোর হ্যাঁচকা মারল। ছিপ শুদ্ধ ঝপাস করে জলের মধ্যে পড়ে গেল ফারানের বাবা। আর যাবে কোথায়? এখানে তার কোনো জাড়িজুড়ি খাটে না। কাজেই অত বড় ওঝারও আর ডাঙায় ফেরা হলো না। পরদিন দেখা গেল তার মরা শরীরটা ভাসতে ভাসতে পাশের গাঁয়ের ঘাটে গিয়ে ভিড়েছে। এ গাঁ ও গাঁ সব জায়গায় রটে গেল ফারানের বাবা জলে ডুবে মরেছে। এই কথা বিশ্বাস করল না শুধু একজন, ফারানের মা। তার ঘোর সন্দেহ এটা ওই নতুন পিশাচ জিন কিবাড়ুর কোনো রকম কারসাজি। কিন্তু মুখ ফুটে কখনো সে কিছু বলে না। ফারান তখন বছরের শিশু মাত্র। সে কোন ভরসায় ভয়ঙ্কর পিশাচের সঙ্গে পাল্লা দেবে? কাজেই মনের দুঃখ মনেই রয়ে যায়। দিন কাটে মুখ বুজে। দেখতে দেখতে ফারান বড় হয়।
সে কিন্তু বাপের মতো ঘর কুনো নয়, মন্ত্রতন্ত্রেরও ধার ধারে না। মনের আনন্দে মাটিতে লাঙল চালায়, বীজ বনে, মাঠে ভরা ফসল কেটে খামারে তোলে। সুখে স্বচ্ছন্দে বাস মায়ে পোয়ের। খালি একটা কাঁটা মায়ের মনে ফুটে আছে, জিন কিবাড়ু। ফারানকে মা পই পই করে বলে, খবরদার, নদীর জলের মধ্যে যাস নে কখনো। মাছ খেতে স্বাদ হয় তো গায়ের পুকুরে ধরগে যা। বাপের মাছ ধরার ডিঙি বাইরের দাওয়ায় পড়ে থাকে, কোনো দিন জলে ভাসে না। তবু ফারান ডিঙিটা বিক্রি করতে রাজি নয়। ডিঙিটাই তো তার বাবার শেষ চিহ্ন। এদিকে আর একজনেরও স্বস্তি নেই, সে হলো জিন কিবাড়ু। যে পাপ কাজ করে তার মনে শান্তি কি করে থাকবে? সদাই তার ভয়, ফারান যদি মন্ত্রতন্ত্র শিখে ফেলে, যদি জিন কিবাড়ুর ওপর শোধ তুলতে চায়, একদিন না একদিন চাইবেই, নিশ্চয়ই চাইবে। তাই জিন আগে থেকেই ফন্দি আঁটতে শুরু করে। ফারান ছোড়াটাকে গাঁ থেকে ভাগিয়ে দিলে তবে নিশ্চিন্তি। এমন করে জ্বালাবে যে তিতি বিরক্ত হয়ে ফারান পালিয়ে বাঁচবে। তখন হেমন্তকাল, ফারানের হাতে বোনা ধান যেন খেতে থরে থরে সোনা ফুলে আছে। 2-4 দিনের মধ্যে কেটে ঘরে তোলা হবে। ছেলে আর মায়ের সারা বছরের ভরণ পোষণ, যেটুকু দরকার খাওয়ার জন্য রাখবে। বাড়তি ফসলের বদলে অন্যান্য জিনিস কিনবে, যেমন প্রতি বছর হয়ে আসছে। একদিন রাতে জিন কিবাড়ু দলবল নিয়ে জলের ধারে বসলো। রকমারি বাজনায় বাজাতে শুরু করলো এক অপরূপ সুর। আর সেই মায়াবী সুরের টানে জলের ভেতর থেকে উঠে এলো ঝাঁকে ঝাঁকে মাছ। সুরের নেশায় বিভোর জিন কিবাড়ুর পায়ে পড়ে তারা বলল, প্রভু, আমরা আপনার দাস, কি হুকুম, যা বলবেন করব। জিন কিবাড়ু তৎক্ষণাৎ বলল, নদীর ধারে ওই যে দেখছো বড় ক্ষেতটা, ওখানে ধান হয়েছে, একেবারে পাকা। যাও, তোমরা ক্ষেত উজাড় করে সব ধান খেয়ে ফেলোগে, যথা আজ্ঞা। বলে মাছেরা লাফ দিয়ে দিয়ে ডাঙায় উঠতে লাগলো। অবিশ্বাস্য ব্যাপার। ডাঙায় উঠে জিনের মায়ার গুণে তারা দিব্যি পা ছাড়াই ঝাঁকে ঝাঁকে এগিয়ে যেতে লাগলো। মাছ না যেন পঙ্গপাল, পাকনা যেন ডানা, ঝাঁপিয়ে পড়ল সব ফারানের পাকা ধানে। রাত কাবার হতে না হতে সব ধান নিঃশেষ। সকালে ফারান এসেছে ধান কাটতে, দেখে সমস্ত ক্ষেত লন্ড ভণ্ড, যেন তাণ্ডব হয়ে গেছে, একটিও ধান নেই। তার এত কষ্টে ফলানো সারা বছরের সংস্থান এক রাতে উধাও, যেন ভোজবাজি। রাগে দুঃখে ফারানের চোখ ফেটে জল আসে। বুড়ি মা অপেক্ষা করে বসে আছে, আজ তার ধান নিয়ে ঘরে তোলার কথা, কিন্তু ধান কই? সারাদিন তন্ন তন্ন করে খোঁজে আশপাশ, যদি কোনো হদিশ মেলে এ রহস্যের। কোনো কিনারা পায় না সে। মায়ের এদিকে তড়ি ঘড়ি রান্না বান্না সারা। আজ ফসল আসবে ঘরে, তারপর কত কাজ কাল থেকে, ঝাড়াই মাড়াই বাছাই। ও মা, ছেলে দেখি ঘরে ফেরে খালি হাতে। ব্যস্ত হয়ে মা জিজ্ঞেস করে, কিরে, আজ না ধান কাটার কথা ছিল, ফসল আনলি না? ক্লান্ত ফারান মাথা নেড়ে বলে, না, ধান নেই। মা তো হতভম্ব, ধান নেই মানে? ক্ষেত ভর্তি অমন সোনার ফসল, এই তো কাল বিকেলেও দেখলাম মাঠে আলো হয়ে আছে, রাতারাতি ধান নেই? ফারানের মুখে ধান উধাও হওয়ার বৃত্তান্ত শুনে মা আর থাকতে পারে না। এতদিনের লুকোনো রাগ ক্ষোভে ফেটে পড়ে। এ আর কেউ নয়, সেই শয়তান জিন কিবাড়ুর কীর্তি। রাতের অন্ধকারে সব ধান সাপ, এ কখনো মানুষের ক্ষমতায় হয়? নির্ঘাত জাদু। বাপকে শেষ করে আশ মেটেনি, এখন এই এক ফোঁটা ছেলে তার উপর নজর পড়েছে, না খাইয়ে মারার ফন্দি। ফারান শুনতে শুনতে স্তম্ভিত। তুমি কি সব বলছো মা? জিন কিবাড়ুকে? বাবার কি তবে জলে ডুবে মৃত্যু হয়নি? বলো বলো। অগত্যা মা তখন সব কথা খুলে বলে। তার এতদিনের সন্দেহ ভয় কিছুই বাদ দেয় না। সমস্ত শুনে ফারান চুপ করে বসে থাকে, যেন পাথর। সন্ধে হয়, মা খেতে ডাকলে উঠে কোনো রকমে দুটো নাকে মুখে গুঁজে এসে শুয়ে পড়ে। রাত নিশুতি, কাজকর্ম সেরে ক্লান্ত মা ঘুমে অঘোর। ফারানের 2 চোখের পাতা এক হয় না, তার চোখে ঘুম নেই। পা টিপে টিপে আস্তে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে।
চাঁদনি রাত, রূপলি আলোয় চারিদিক যেন স্বপ্ন লোক। ফারানে কিন্তু এসব দিকে তাকাবারও মন নেই। রান্নাঘর থেকে তেল নিয়ে এসে বাবার এতদিনে পড়ে থাকা ডিঙ্গিটার তলায় বেশ করে ঘষতে থাকে। তারপর তাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে চলে নদীর দিকে। আগে কোনোদিন সে নদীতে ডিঙ্গি বায়নি, মায়ের বারণ ছিল, কিন্তু আজ তার কোনো পরোয়া নেই। জলে ভাসায় ডিঙ্গি, বেয়ে চলে জিন কিবারুর সন্ধানে। সমানে নৌকো বেয়ে বেয়ে শেষ রাতে এসে পৌঁছায় নদীর মোহনায়। চারিদিকে জল, শুধু জল, যেন অসীম সমুদ্র। ফারান তো বেশ ঘাবড়িয়ে গেল। জ্যোৎস্নার আলোয় দেখে ছোট্ট একটা দ্বীপ, আর তার মধ্যিখানে এক টিলা। তারই উপর বসে বীণা বাজাচ্ছে এক পিশাচ। চারিদিকে তার চেলা চামুন্ডা। কেউ বাজাচ্ছে ঢাক, কেউ ঢোল, কেউ বা বাঁশি, একজনের হাতে করতাল। বাকিরা সমস্ত দ্বীপ জুড়ে লাগিয়েছে নাচ, তাতা ধেই দেই, তাতা ধেই দেই, তাতা ধেই দেই। মায়ের কাছ থেকে ফারানের জানা হয়ে গেছে এই বীণাই হলো জিন কিবারুর সব কেরামতির মূল। যার দখলে থাকবে এই বীণা, তারই ক্ষমতা অসীম। ফারান হাঁকলো, ওহে জিন কিবারু, তোমার বীণাটা যে আমার চাই। ফারানের মতলব বুঝে জিন কিবারু পাল্টা হাঁক ছাড়ে, ওহে নাড়ু গোপাল, অমনি অমনি পাবে নাকি ভাবছো? মুরত থাকে তো যুদ্ধ করে কেড়ে নাও। ফারান বীর দর্পে এগিয়ে আসে, বেশ তো, এসো লড়াই হোক। জিন কিবারু মুচকি হেসে বলে, দাঁড়াও, অত তাড়া কিসের, আগে যুদ্ধের শর্ত ঠিক হোক। আমি যদি হারি তো তুমি পাবে আমার বীণা, আর তুমি যদি হারো আমি নেব তোমার ডিঙ্গিটা। কেমন, রাজি? বীণার লোভে ফারান আগে পিছে না ভেবে ঘাড় হেলিয়ে বলে, রাজি। শুরু হলো দুজনের মধ্যে হাতাহাতি লড়াই। জিন কিবারু পাতলা ঢেঙ্গা, ফারান বেটে খাটো গাট্টা গোট্টা। জিনকে ফারান প্রায় কাবু করে এনেছে। এমন সময় জিন বিড়বিড় করে মন্ত্র আওড়ালো, শীর্ণ তালপত্র করে অবজ্ঞা স্থূল জলহস্তিরে। অমনি দরাম করে মুখ থুবড়ে পড়ে গেল ফারান। জিন তো মহানন্দে তাকদিনাদিন নাচতে নাচতে ডিঙ্গিখানা নিয়ে গেল তার দ্বীপে। আর জ্ঞান ফিরে উঠে ভোর থেকে সারা দিন ধরে নদীর পাড় ধরে হেঁটে বাড়ি ফেরে ফারান। লজ্জায় অপমানে তার উপর ক্লান্তিতে কথা বলার ক্ষমতাও তার নেই। এদিকে সকাল থেকে ফারানকে বাড়িতে না পেয়ে মায়ের তো মহা উদ্বেগ, সমানে ঘর বার করছে। বেলা শেষে ছেলের সাড়া পেয়ে বাইরে এসে তার চক্ষু স্থির। এ কি অবস্থা! কাদা মাখা জামা কাপড়, ছিঁড়ে ফর্দা ফায়, গায়ে মুখে অজস্র নখের আঁচড়। তাড়াতাড়ি তাকে গা হাত পা মুছিয়ে কিছু খাইয়ে শোনে জিন কিবারুর সঙ্গে যুদ্ধের কথা। ছেলের গায়ে হাত বোলাতে বোলাতে মা বলে, দূর বোকা, ওভাবে কি লড়াই জেতা যায়? আগে থেকে তৈরি হতে হয়। ভূত প্রেতের সঙ্গে লড়াই সোজা কথা নয়। জাদুর অস্ত্র জাদু। তোর বাবা ছিল অগাধ পণ্ডিত গুণিন, আমাকেও কটা মন্ত্র শিখিয়েছিল। বলা তো যায় না, যদি তেমন বিপদে পড়ি তো লাগবে। আয়, তোকে সেগুলো শেখায়। এক মনে ফারান জাদুবিদ্যা শেখে। এখন তার ক্ষেতের কাজে মন নেই নাওয়া খাওয়ায়, খেলাধুলায়, গল্প গাছায়, শুধু মন্ত্র শেখা। একদিন তার শেখা শেষ হয়। ভোরবেলা উঠে স্নান সেরে মাকে প্রণাম করে বেরিয়ে পড়ে। প্রথমে যায় গাঁয়ে। সেখানে একজন জেলের কাছ থেকে বড় সড়ো একটা নৌকো ধার নেয়। সেটাকে টেনে নিয়ে নদীতে হাজির। এবারে তার রাস্তা জানা। অনায়াসে নৌকো বেয়ে দুপুরের অনেক আগে পৌঁছায় জিন কিবারুর দ্বীপে। দিনের বেলা ভূত প্রেতদের বিশ্রামের সময়। জিন কিবারু ও তার দলবল ঝোপে ঝাড়ে জঙ্গলে ঘুমোচ্ছে। 2-4 জন চেলা দ্বীপ পাহারা দিচ্ছিল। দূর থেকে ফারানের নৌকো দেখে তারা জিনকে ডেকে তোলে। চোখ মুছতে মুছতে জিন তাড়াতাড়ি জলের ধারে আসে। জিন মনে মনে খুব সাবধান হয়ে গেছে। হেরে গিয়ে ফারান যখন আবার এসেছে তখন নিশ্চয়ই কোনো নতুন অস্ত্র জোগাড় করেছে। এদিকে বেশ রোদ। খুব সাবধানে গা বাঁচিয়ে সে লড়াই শুরু করে। ফারানের দেহে প্রবল শক্তি, তার চেয়ে ঢের বেশি। যেই তাকে ফারান হারাতে যাচ্ছে অমনি জিন করলো কি, হুশ করে জলে ডুব মারল। জলের তলায় তার নিজস্ব এলাকা, ফারানের নাগালের বাইরে। ফারান কিন্তু ঠিক করে এসেছে,
আজ এসপার ওসপার করে তবে ছাড়বে। নদীর মধ্যে ডিঙিতে সে বসে থাকে, জানে জিনকে ওপরে উঠতেই হবে, জলের তলায় তো বিনা বাজাতে পারবে না। ধৈর্য দরকার, ধৈর্য। ঘন্টা তিনেক পর যে জিন জল থেকে মাথা তুলেছে অমনি ফাড়ান লাফিয়ে পড়ে তার ঘাড়ে। আবার চলে প্রচণ্ড যুদ্ধ। ঠিক হারবার মুখে জিন জলে দিল ডুব। আবার অপেক্ষা করে ফাড়ান। বেলা পড়ন্ত, কিন্তু গ্রীষ্মকাল, এখনো গনগনে রোদ। অবশেষে জিনকে উঠতে হয়। এবারে শুরু ভয়ঙ্কর লড়াই। দুজনেই মরণপণ করে যুদ্ধছে। জিনকিবারও বুঝে গেছে আজকে ফাড়ানকে হারাতে না পারলে তার নিস্তার নেই। ফাড়ান তখন জিনকে প্রায় কাবু করে ফেলেছে। জিন তাই ছাড়ল তার সেই মোক্ষম অস্ত্র। শীর্ণ তালপত্র করে অবজ্ঞা স্থূল জলহস্তিরে। সঙ্গে সঙ্গে ফাড়ান পাল্টা অস্ত্র হানে। দগ্ধ তালপত্র আজি জ্বলন্ত সূর্য করে। সঙ্গে সঙ্গে মুখ তুবড়ে পড়ে গেল জিনকিবারও। সূর্যের প্রচণ্ড তাপ শুষে নিল তার স্যাঁতস্যাঁতে ছায়া ছায়া পিশাচ প্রাণটা। কোথায় শূন্যে মিলিয়ে গেল সে। আর তার গায়ে বাজিয়ে সঙ্গী ভূত প্রেতরা বাজনা টাজনা ফেলে জলে দিল ঝাঁপ। বন্ধুরা, এই কাহিনীটি থেকে আমরা এই শিক্ষাই লাভ করি যে জীবনে যদি তুমি কখনো অসফল হও তাহলে কোনোদিনও ভেঙে পড়ো না, উঠে দাঁড়াও। লক্ষ্যে পৌঁছানোর জন্য শক্তি সঞ্চয় করো। আর শক্তি সঞ্চয় করে যদি তুমি এগোও তাহলে দেখবে তুমি সফলতার শিখরে খুব সহজেই এবং তাড়াতাড়ি পৌঁছে গেছো। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে সফলতার শিখরে পৌঁছে যাও। এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি। বাই।